আসসালামু আলাইকুম সবাইকে এক্সট্রা ক্লাসের পক্ষ থেকে আমি তোমাদের রাতুল স্যার আজকে আরো একটি মাইক্রোশট নিয়ে হাজির হয়েছি। আমাদের আজকের টপিক হচ্ছে তড়িৎ রাসায়নিক কোষ এবং তড়িৎ চালক শক্তির সূত্র এবং এই রিলেটেড কিছু সমস্যা। চলো শুরু করি। দেখো বোর্ডে একটি গ্যালভানিক কোষের ছবি আমি এঁকেছি। এই গ্যালভানিক কোষটা আমরা ফার্স্টে ফুল স্টাডি করি। চলো দেখি কি কি আছে। ফার্স্ট অফ অল একটা পাত্রে জিঙ্ক সালফাইড আর হচ্ছে জিঙ্কের দণ্ড, জিঙ্ক সালফাইড আর জিঙ্কের দণ্ড, এই পুরো জিনিসটাকে একত্রে বলা ধাতব আয়ন তড়িৎদ্বার। দেখো ধাতব হচ্ছে জিঙ্ক আর তার আয়ন হচ্ছে এখানে জিঙ্ক 2+, দুটো মিলে একটা তড়িৎদ্বার তৈরি করা হয়েছে, এটাকে বলা হয় ধাতব আয়ন তড়িৎদ্বার। আর এই পাশে আছে কপার আর হচ্ছে কপার সালফেট থেকে কপার 2+, এই দুইটা মিলে হচ্ছে ধাতব আয়ন তড়িৎদ্বার তৈরি করেছে। তো দুইটা ধাতব আয়ন তড়িৎদ্বার একটা তার দিয়ে কানেক্টেড। এখন প্রশ্ন হচ্ছে, আমি এখানে মাইনাস লিখছি, এখানে প্লাস লিখছি, মানে এটা অ্যানোড, ওই পাশটা হচ্ছে ক্যাথোড। প্রশ্ন হচ্ছে যে কেন এটা অ্যানোড, কেন এটা ক্যাথোড, আমি কিভাবে বুঝলাম, আমি কিভাবে এটা আইডেন্টিফাই করব? তো ফার্স্ট অফ অল হচ্ছে সক্রিয়তার সিরিজ, ধাতুর সক্রিয়তার সিরিজ সম্পর্কে তোমরা হয়তো জানো। সেই ক্ষেত্রে জিঙ্ক হচ্ছে কপারের উপরে, এই কারণে জিঙ্ককে আমরা অ্যানোড লিখবো। অর্থাৎ সক্রিয়তার সিরিজে যে উপরের দিকে থাকবে তাকে অ্যানোড ধরা হয় সাধারণত, আর যে নর্মালি নিচের দিকে থাকে তাকে হচ্ছে ক্যাথোড ধরা হয়। আর অন্যান্য বিভিন্ন পারপসে সেটা আলাদা হিসাব, ওটা ব্যতিক্রম, বাট ইন জেনারেল এইভাবে হিসাব। তাহলে অ্যানোড কাজ করবে হচ্ছে যে সক্রিয় বেশি, আর ক্যাথোড হিসেবে কাজ করবে যে নিষ্ক্রিয় বেশি। তো এখন অ্যানোডে কি হয় সেই জিনিসটা চলো আমরা একটু দেখি। অ্যানোডে কি হয় আর ক্যাথোডে কি হয় সেই জিনিসটা আমরা একটু ডিটেলসে দেখি। ফার্স্ট অফ অল আসি আমরা অ্যানোডে। অ্যানোডে বিক্রিয়া, অ্যানোডে কি বিক্রিয়া হয় খেয়াল করো। অ্যানোডে হচ্ছে পুরাটা তো মাইনাস 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 পর্যন্ত। এখন অ্যানোডের যে ধাতুটা আছে জিঙ্ক সলিড স্টেটে, সেই জিঙ্ক ধাতুটা থেকে দুইটা ইলেকট্রন ছুটে যায়, ছুটে সে জিঙ্ক 2+ পরিণত হয়। জিঙ্ক 2+ পরিণত হয়ে সেটা দ্রবণে মিশে যায়। মানে সহজ কথায় হচ্ছে অ্যানোডের যে ধাতুটা আছে, এই ধাতব আয়ন তড়িৎদ্বারের ধাতু থেকে জিঙ্ক ইলেকট্রন ত্যাগ করে, সেই ইলেকট্রনটা তার দিয়ে ওইদিকে প্রবাহিত হয়ে যায়, তখন ইলেকট্রনটা এদিকে চলে যায়। পরবর্তীতে তোমার জিঙ্ক যেহেতু আয়নে পরিণত হয়ে গেছে, সে আর ওই ধাতব আয়ন তড়িৎদ্বারের সাথে লেগে থাকতে পারবে না তড়িৎদ্বারে, তো সে কি করে, সে দ্রবণে চলে আসে, দ্রবণে মিশ্র অবস্থায় জিঙ্ক 2+ আয়ন তৈরি করে থাকে। অর্থাৎ মূল কথা অ্যানোডে ধাতুর ক্ষয় হইল। এবার কি হইলো, ইলেকট্রনটা পুরা বর্তনী প্রবাহিত হয়ে কপার দণ্ডের সাইডে আসলো। তো তার আগে আমি বলে রাখি, অ্যানোডে এখানে দেখো তো কি হইলো, ইলেকট্রনের সারণ হয়েছে না, জারণ সংখ্যা 0 ছিল +2 হয়েছে, তো আলটিমেটলি জারণ সংখ্যা বাড়ছে, মানে এখানে জারণ বিক্রিয়া সংঘটিত হয়েছে। তার মানে বলা যায় যে অ্যানোডে হচ্ছে জারণ হয়, অ্যানোডে জারণ বিক্রিয়া হইল। জারণে ইলেকট্রন সে ছেড়ে দিল, সে দুইটা ইলেকট্রন ছেড়ে সে জিঙ্ক 2+ হয়ে দ্রবণে মিশে গেল। এবার আসো ক্যাথোডে কি হয়। ক্যাথোডে বিক্রিয়া, ক্যাথোডে বিক্রিয়াটা খেয়াল করো, যে দুইটা ইলেকট্রন আসলো না, সেটা হচ্ছে কপারের যে সলিউশন আছে, সেই সলিউশনে তো কপার সালফেট, কপার সালফেটের মধ্যে কপার আয়ন আছে কপার 2+, সেই কপার 2+টা কি করে, এই দুইটা যে ইলেকট্রন আসতেছে সেই ইলেকট্রনটাকে সে গ্রহণ করে, গ্রহণ করে সে কপার সলিড স্টেটে চলে যায়। এখন এই সলিড কপারটা কই থাকবে, এই সলিড কপারটা হচ্ছে এই তড়িৎদ্বারের চারপাশে লেগে মোটা হয়ে যায়, তড়িৎদ্বারের চারপাশে এইভাবে লেগে জায়গাটা মোটা করে ফেলে, আর এটা হচ্ছে আস্তে আস্তে ক্ষয় করতে থাকে, এটা আস্তে আস্তে ক্ষয় করতে থাকে। আশা করি বুঝতে পেরেছো, এটা আস্তে আস্তে ক্ষয় করবে, এটা আস্তে আস্তে মোটা হবে। তো ক্যাথোডে কি হইলো, ইলেকট্রন গ্রহণ করলো, গ্রহণ করে সে সলিড স্টেটে চলে গেল না, এই কারণে এই বিক্রিয়াটাকে আমরা বলবো হচ্ছে বিজারণ বিক্রিয়া। তো আলটিমেটলি কি হইলো, একটা সলিউশন থাকবে, সেই সলিউশনের মধ্যে তারই দণ্ড থাকতে হবে। অর্থাৎ তুমি জিঙ্কের কোনো সলিউশন নিলে জিঙ্কের দণ্ড রাখতে হবে, কপারের সলিউশন নিলে কপারের দণ্ড রাখতে হবে, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে ধাতব আয়ন তড়িৎদ্বার। দেন সে ধাতব আয়ন তড়িৎদ্বারগুলোকে আমরা হচ্ছে যদি দেখি যে সবচেয়ে সক্রিয় যেটা, সেটা অ্যানোড হিসেবে কাজ করলো, জিঙ্ক 2-, এটা হচ্ছে জিঙ্ক 2+ পরিণত হয়ে ক্ষয় হয়ে দ্রবের পাত্রে মিশে গেল, আর এই দ্রবণ থেকে কপারের আয়নগুলো ইলেকট্রন গ্রহণ করে আরো কপার সলিড স্টেটে জমা হলো, মানে এখানে ক্ষয় হচ্ছে, এখানে জমা হচ্ছে, এই প্রক্রিয়ায় এটা বিদ্যুৎ পরিবহন করতে থাকে। এটাই হচ্ছে গ্যালভানিক কোষ বা তড়িৎ রাসায়নিক কোষের বৈশিষ্ট্য। এবার একটা মজার জিনিস খেয়াল করো, এটা হচ্ছে অ্যানোডের বিক্রিয়া, ক্যাথোডের বিক্রিয়া সুন্দর মতো আমরা বুঝলাম, বাট আলটিমেটলি এখানে অ্যানোড আর ক্যাথোড যদি যোগ করো তাহলে কি পাচ্ছ দেখো তো, জিঙ্ক আর কপার হয়ে যাচ্ছে হচ্ছে জিঙ্ক 2+ আর কপার সলিড স্টেট, এটা সলিড এটাও সলিড,
তো আলটিমেটলি এটা একটা জারণ বিজারণ বিক্রিয়া হয়ে গেল না? তার মানে বোঝা গেল যে তড়িৎ রাসায়নিক কোষে অ্যাকচুয়ালি একটা জারণ বিজারণ বিক্রিয়া সম্পন্ন হয়ে থাকে। এবার আসো, এই দ্রবণটা না কিছুক্ষণ পরে ইনএফিশিয়েন্ট হয়ে যায়। কেন বলো তো? দেখো এখানে জিঙ্ক 2+ এর মাত্রা আস্তে আস্তে বেশি হতে থাকে, কারণ জিঙ্ক ক্ষয় হতে থাকে, দ্রবণে জিঙ্ক 2+ আস্তে আস্তে বাড়তে থাকে। আর এই পাত্রে দেখো কপার আস্তে আস্তে কমতে থাকে। তো আরেক সেন্সে বলা যায় না যে সালফেট আয়নটা আস্তে আস্তে বাড়তেছে, মানে অ্যানায়ন গুলা মাইনাস প্রান্তগুলো একটু বেশি বেড়ে যাচ্ছে এই সলিউশনের ক্ষেত্রে। তো এটা যদি হইতে থাকে না, তো একটা পর্যায়ে যে বিক্রিয়াটা স্লো হয়ে যায়, রাসায়নিক বিক্রিয়াটা আস্তে আস্তে স্লো হয়ে ইনএফিশিয়েন্ট হয়ে যায়। তো ব্যাপারটাকে এফিশিয়েন্ট করার জন্য নতুন কিছু আমাদেরকে ইন্ট্রোডিউস করতে হবে। সেটা হচ্ছে আমাদেরকে ইউ আকৃতির শেপ দিয়ে একটা কানেক্টর বানাই দিতে হবে, যে কানেক্টরটা এই দুইটা অর্ধকোষকে জয়েন করাবে। তো এই যে ইউ আকৃতির যে শেপটা, এর ভিতরে থাকবে হচ্ছে কিছু লবণ, এই জন্য এটাকে বলা হয় হচ্ছে লবণ সেতু। তো আলটিমেটলি কি থাকে এটার মধ্যে? এটার মধ্যে সমগতি সম্পন্ন দুইটা আয়ন থাকে। সমগতি সম্পন্ন আয়ন। এক্সাম্পল যদি চাও, ধরো KCl, KNO3, Na2SO4, এই ধরনের লবণগুলা এটাতে দেওয়া হয়। এটা কি হয় ফলে দেখো, এই প্রান্তে কে বাড়ছে, মাইনাস প্রান্তটা বাড়ছে না, এই কারণে এখান থেকে K+ আয়নটা এদিকে আসে, আর এই প্রান্তে প্লাস আয়ন বাড়ছে, ফলে মাইনাস আয়নটা এদিকে আসে। এটাতে কি হয়, এই দ্রবণে ব্যালেন্স সৃষ্টি হয়, ভারসাম্যতা বজায় থাকে, এর ফলে বিক্রিয়াটা সম্পন্ন হয়, অর্থাৎ বিক্রিয়াটা আবার এফিসিয়েন্সি বেড়ে যায় এবং বিক্রিয়াটা চলতে থাকে যতক্ষণ পর্যন্ত না কমপ্লিট জিঙ্ক সালফেট অথবা কপার সালফেট শেষ হয়ে যাচ্ছে। এইভাবে এই বিক্রিয়াটা চলতে থাকবে। এটাই হচ্ছে টোটাল তড়িৎ রাসায়নিক কোষের বিস্তারিত ব্যাখ্যা। আশা করি তোমরা বুঝেছো যে এখানে অ্যানোডে জারণ হচ্ছে, ক্যাথোডে বিজারণ হচ্ছে, দুটো মিলে একটা জারণ বিজারণ বিক্রিয়া সম্পন্ন হচ্ছে এবং আলটিমেটলি আমরা এরকম একটা কার্যকলাপ পাচ্ছি। এবার চলো আমরা বিক্রিয়াটা তো বুঝলাম, বাট সংক্ষেপে, একদম সংক্ষেপ কিছু সংকেত ব্যবহার করে আমি টোটাল প্রক্রিয়াটা কিভাবে বুঝাতে পারি সেই জিনিসটা একটু দেখি। তো আমি এইখান থেকে শুরু করবো। আবার আমি জাস্ট এই পার্টটা একটু মুছে নিচ্ছি, তোমরা হয়তো তুলে নিয়েছো। এবার দেখো, তো আলটিমেটলি এই পাত্রে কি রাখা আছে? এই পাত্রে রাখা আছে হচ্ছে জিঙ্ক আর তার সলিউশন জিঙ্ক সালফেট। এটাকে আমরা এইভাবে লিখবো একটা অবলিক চিহ্ন দিয়ে, অথবা আমরা চাইলে জিঙ্ক আর অ্যাক্টিভ পার্ট কোনটা, এটার জিঙ্ক 2+ না, কারণ সালফেট এই পার্টে তো কোনো কাজ নাই, তো এটা এরকম। আবার এই ক্ষেত্রে কপার আর হচ্ছে কপারের দ্রবণ, আর এই ক্ষেত্রে কপার 2+। যদি আমি অ্যাক্টিভ পার্ট নিয়ে যদি কথা বলতে চাই, তাহলে এটাকে বলা হবে হচ্ছে ধাতবায়ন তড়িৎদ্বারের সংকেত। ধাতবায়ন তড়িৎদ্বারের সংকেত, এই দুইটা পার্ট, খুব ভালো কথা। বাট ফ্যাক্ট হচ্ছে কোথায় কি হয়েছে দেখো তো, এই পার্টটা অ্যানোড হিসেবে কাজ করছে, রাইট? এই কারণে আমি এই পার্টটাকে শুরুতে রাখবো, জিঙ্ক 2+, এটাকে আমি শুরুতে রাখবো। আর ক্যাথোড হিসেবে যেটা কাজ করছে সেটাকে আমি পরে রাখবো, তো কপার 2+। বাট এখানে খেয়াল করো, এটার আরো একটা মানে আছে। এই পাশে জিঙ্কের জারণ সংখ্যা 0, এই পাশে 2+, মানে 0 থেকে 2+ হয়েছে, বাড়ছে মানে জারণ হয়েছে। এটা অ্যাকচুয়ালি মিন করতেছে যে অ্যানোডে জারণ হয়েছে, এটা মিন করবে অ্যানোডে জারণ হয়েছে। বাট এই পাশে খেয়াল করো, এই পাশে কিন্তু বোঝাচ্ছে জারণ হয়েছে, বাট আমরা তো জানি ক্যাথোডে তো জারণ হয় নাই, ক্যাথোডে হয়েছে বিজারণ। তাহলে কি করতে হবে বলতো? এটাকে সঠিকভাবে যদি আমি লিখতে চাই, তাহলে জিনিসটা হবে হচ্ছে এই পাশে 2+ আর এই পাশে একেবারে সলিড স্টেট। এবার ঠিক আছে, এটা তার বোঝাচ্ছে যে হ্যাঁ তোমার ক্যাথোডে বিজারণ হয়েছে, সুন্দর কথা। আর মাঝখানে আমরা যেহেতু লবণ সেতু ইউজ করছি, এই কারণে এখানে দুইটা প্যারালাল চিহ্ন দিয়ে দেবো। এটা দ্বারা বুঝাবে যে হ্যাঁ এটা একটা তড়িৎ রাসায়নিক কোষের সংকেত। কি হইলো, এই পাশটা মিন করবে হচ্ছে অ্যানোড, এই পাশটা মিন করবে ক্যাথোড, আর এই জিনিসটা টোটালি মিন করতেছে হচ্ছে ধাতব আয়ন তড়িৎদ্বার। মাঝখানে দুইটা চিহ্ন দ্বারা বুঝাবে লবণ সেতু। আচ্ছা, আর অ্যানোডে যেহেতু জারণ হয়েছে, এই কারণে জারণের মতো করে চিহ্ন দিতে হবে, অর্থাৎ জিঙ্ক থেকে জিঙ্ক 2+, আর এটা হচ্ছে ক্যাথোডে যেহেতু বিজারণ হয়েছে তাই বিজারণের মতো করে চিহ্ন দিতে হবে। বাট এখানে একটা গোল আছে, বুঝছো? এটা কিন্তু ডিরেক্টলি এইভাবে দেখলে বোঝা যায়। কিভাবে দেখো, আমরা একটা বিক্রিয়া লিখছিলাম একটু আগে, যে জিঙ্ক সলিড স্টেট ছিল আর কপার 2+ ছিল। আলটিমেটলি কপার হয়ে গেছে সলিড স্টেট আর জিঙ্ক হয়ে গেছে 2+। দেখো এখানে কিন্তু তাই করছি, ফার্স্টে জিঙ্ক, এই পাশে জিঙ্ক,
দেন ওই পাশে 2+ দেখে ওই পাশ থেকে 2+ আনছি, আবার এই পাশে কপার 2+ দেখে এখানে আগে কপার 2+, পরে যে কপার সলিড হয়ে গেছে দেখে আমরা এইভাবে পরে সলিড দিছি। তো এইভাবেও সংকেতটাকে তুমি ব্যাখ্যা করতে পারো। এটা ছিল হচ্ছে তড়িৎ রাসায়নিক কোষের সংকেত। আশা করি এই সংকেত দেখে আমরা এখন বুঝতে পারবো যে বিক্রিয়ার মধ্যে কি চলছে, অ্যানোডে ছিল ক্যাথোডে ছিল, এটা সংকেত দেখেই বোঝা যায়। তো অনেক ক্ষেত্রে প্রশ্নে অনেকের কনফিউশন থাকে, ভাইয়া অ্যানোডে কোনটা বসাবো ক্যাথোডে কোনটা বসাবো। তো আলটিমেটলি যদি সংকেত দেওয়া থাকে তাহলে তুমি বুঝতে পারবা শুরুর পার্টটা তোমাকে অ্যানোডে বসাতে হবে, পরের পার্টটা তোমাকে ক্যাথোডে বসাতে হবে। চলো আগে তড়িৎদ্বার বিভব জিনিসটা বুঝি। একটা পাত্রে আমি জিঙ্ক সালফাইডের দ্রবণ রাখলাম আর তার ভিতরে আমি একটা তড়িৎদ্বার দিলাম জিঙ্কের। ভালো কথা। তো কি হয়, এই জিঙ্কের তড়িৎদ্বার আর এই পাত্রের মধ্যে একটা আকর্ষণ বিকর্ষণ, একটা প্লাস মাইনাস প্রান্তের সৃষ্টি হয়, একটা আকর্ষণ বিকর্ষণ কাজ করে, ফলে এদের বিভবে একটু পার্থক্য চলে আসে। সেই বিভব পার্থক্যকে বলা হচ্ছে তড়িৎদ্বার বিভব। তড়িৎদ্বার বিভব অর্থাৎ ধাতব পাত আর তার সেই দ্রবণটা এর মধ্যে যে বিভব পার্থক্যটা দেখা যায় সেটা হচ্ছে তড়িৎদ্বার বিভব। এখন ফ্যাক্ট হচ্ছে আমি দুইটা একটা সেলের মধ্যে আমরা দেখলাম যে একপাশে আমরা জিঙ্ক নেই, একপাশে আমরা কপার নেই। তো আমরা দুইটা যদি মাপি তো মাঝখানে যেটা তড়িৎদ্বার বিভব পার্থক্য আসবে, বাট অ্যাকচুয়ালি কার তড়িৎদ্বার বিভব কত সেটা আমি কিভাবে বুঝবো? লেটস সাপোজ যে এদের ডিফারেন্স আসছে হচ্ছে 30। এখন আমি বুঝবো কিভাবে যে ওর 70 ওর 40 ছিল, ফলে এদের ডিফারেন্স আসছে 40, নাকি ওর 80 ছিল ওর হচ্ছে 50 ছিল, এই কারণে ডিফারেন্স আসছে 30? এটা বুঝবো কিভাবে যে কার কত ছিল? ডেফিনেটলি আমাকে যে কোনো একজনকে স্ট্যান্ডার্ড একটা ভ্যালু ধরতে হবে। যাকে আমি স্ট্যান্ডার্ড ভ্যালু ধরবো তাকে অবশ্যই আমাকে 0 ধরতে হবে, কারণ তাকে যদি 0 ধরি তার সাপেক্ষে যে বিভব পার্থক্যগুলো আসবে সেটাই হচ্ছে তাদের তড়িৎদ্বার বিভব, অথবা সহজ কথা বলতে গেলে প্রমাণ তড়িৎদ্বার বিভব। তো এই হিসাবে কাকে আদর্শ ধরা যায়, কাকে মুখ্য ধরা যায় বা কাকে প্রধান ধরা যায় সেটার সাপেক্ষে যদি আমি বলি তোমাকে, তো কি করা হয়, একটা পাত্রে HCl এর দ্রবণ নেওয়া হয় যেখানে H+ আয়ন আছে, H+ আয়ন আছে দেখে এটাকে নেওয়া হয়, যেখান থেকে আমি H+ পাচ্ছি। এই পাত্রের ভিতরে একটা প্লাটিনাম দণ্ড রাখা হয়, প্লাটিনাম দণ্ড পিটি। এই দ্বন্দ্বটা HCl এর পাত্রে চুবানো থাকে আর এটার চারপাশে এটা দড়ি দিয়ে ধরো বাঁধা, এটার চারপাশে তোমার হাইড্রোজেন গ্যাস চালনা করা হয়। তো ব্যাপারটা কি হয় হচ্ছে পিটি সে হচ্ছে হাইড্রোজেন গ্যাস শুষে নেয়, এই অবস্থায় তাকে H+ এর দ্রবণের মধ্যে রাখা হয়, যেটা হচ্ছে সে তড়িৎদ্বার হিসেবে কাজ করে। তো আলটিমেটলি তুমি যেটা পাবা সেটা হচ্ছে, এটাকে যদি আমি সংকেত আকারে লিখি জিনিসটা দাঁড়াবে এরকম যে পিটি H2/H+। যদি আমি এটাকে ক্যাথোড হিসেবে ইউজ করতে চাই, সরি অ্যানোড হিসেবে ইউজ করতে চাই, আর যদি ক্যাথোড হিসেবে ইউজ করতে চাই তাহলে এটা এই পাশে প্লাস দিব আর এই পাশে H2, মানে প্লাস থেকে 0-তে গেছে, জারণ সংখ্যা কমছে, বিজারণ হয়েছে, এটাকে আমরা ইউজ করব। এখন এটাকে আমি জারণ অ্যানোড হিসেবে ইউজ করতে পারি, ক্যাথোড হিসেবে ইউজ করতে পারি, যেখান থেকে যে যাই ইউজ করি না কেন আমাদের ভ্যালু চলে আসবে। লেটস সাপোজ আমি জিঙ্কের মাপবো, তো আমি জিঙ্ককে ধরো নেব, জিঙ্কের পাত্রকে আমি নেব জিঙ্ক, আর এটা জিঙ্ক সালফেট নিলাম, আর এই পাশে নেব আমি হচ্ছে আমার হাইড্রোজেনের পিটি আর H+, যেভাবে লিখলাম। তো এদের মাঝখানে যদি আমি মাপি তাহলে যেটা পাবো, যে ভ্যালুটা পাবো সেটা লিখবো হচ্ছে এইভাবে, ই অফ জিঙ্ক থেকে জিঙ্ক 2+ ইকুয়াল টু ওর ভ্যালু প্লাস ওর ভ্যালু। তো ওর ভ্যালু সাপোজ মনে করো হচ্ছে নিলাম, ওর ভ্যালু আসবে হচ্ছে, আমরা যেটা দেখবো দুইটা ডিফারেন্স আসবে হচ্ছে 0.76 মাইনাস ওর আসবে হচ্ছে 0.0, মানে ওটা তো আমরা 0 ধরেই নেই। তো এই আলটিমেটলি ওর ভ্যালু আমরা হচ্ছে 0.76 ক্যালকুলেটিভলি, মানে এটাকে আমি যদি ভোল্টমিটারে মাপি তাহলে যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে 0.76। যেহেতু ওরটা আমি 0 ধরছি তো ডিরেক্টলি বলতে পারি যে তাহলে জিঙ্কের জারণ বিভব বা তড়িৎদ্বার বিভব হচ্ছে 0.76 ভোল্ট। আশা করি তোমরা এই প্রমাণ তড়িৎদ্বারের ব্যাপারটা বুঝতে পেরেছো। তো এরকম আমরা হাইড্রোজেনের এই প্রমাণ তড়িৎদ্বার দিয়ে, এটা অ্যাকচুয়ালি আমি বলি এটা হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 ATM চাপে 1 মোলার, এই সলিউশনটা হইতে হবে 1 মোলার,
নিয়ে এটার সাপেক্ষে বাকি সবগুলো আমরা বের করে একটা সিরিজ তৈরি করে সেখান থেকে আমরা ভ্যালু নিয়ে ইউজ করতে পারি। তো এখানে তোমাদের প্রথম যে একটা প্রশ্ন বলেছিলাম তার আরো একটা সলিউশন দেওয়া যায় যে আমি কাকে অ্যানোড হিসেবে ইউজ করব, কাকে ক্যাথোড হিসেবে ইউজ করব, কিভাবে বুঝবো। তো তাদের এই প্রমাণ জারণ মান অথবা প্রমাণ তড়িৎদ্বার বিভব যার বেশি থাকবে তাকে অ্যানোড হিসেবে ইউজ করা যায়, কারণ সে বেশি সক্রিয় দেখে তার জারণ বিভবটা বেশি হয়। এটা হচ্ছে একটা অ্যান্সার বলতে পারো। এবার চলো আমরা এই তড়িৎচালক শক্তির সূত্রটা নিয়ে একটু ডিটেলসে কথা বলে আসি। খেয়াল করো, একটা সলিউশনের মধ্যে জিঙ্কের দ্রবণ নিলাম, জিঙ্ক সালফেট নিলাম। আচ্ছা আমি এভাবেই লিখি, আবার সূত্র তোমার এই যে কি বলে সংকেতটাও লিখি। এদিকে আমি কপার নিলাম, কানেক্ট করলাম, আর এখানে হচ্ছে কপার সালফেটের দ্রবণ নিলাম। তো সংকেত লিখলে জিনিসটা দেখতে হবে এরকম, জিঙ্ক স্ল্যাশ জিঙ্ক 2+ অ্যাকোয়াস সলিউশন, মাঝখানে দাগ, কপার 2+ স্ল্যাশ কপার, এটা অ্যাকোয়াস সলিউশন, অ্যাকোয়াস সলিউশনটা দেওয়া উচিত। বাস, এটা হচ্ছে তার সংকেত। এটা হচ্ছে একটা পাত্রে দিলাম। বাট এই দ্রবণের মধ্যে থেকে আমাকে ধরো জারণ বিভব অথবা তড়িৎদ্বার বিভবের মান দেওয়া আছে। তো আমি এখান থেকে কিভাবে বের করব টোটাল পাত্রের তড়িৎচালক শক্তি? তো টোটাল পাত্রের তড়িৎচালক শক্তি হচ্ছে ইএমএফ, ইলেকট্রোমোটিভ ফোর্স সমান সমান। খেয়াল করো, সহজ কথা, অ্যানোডে জারণ হয়েছে, ক্যাথোডে বিজারণ হয়েছে, আমাকে এটাই লিখতে হবে। তো অ্যানোডে জারণ হয়েছে, জারণকে আমরা অক্সিডেশন লিখতে পারি, আর প্লাস ক্যাথোডে বিজারণ হয়েছে, ক্যাথোডে বিজারণ, রিডাকশন বিক্রিয়া, রেড আর অক্সিডেশন বিক্রিয়া। তো অ্যানোডে জারণ, ক্যাথোডে বিজারণ, সহজ কথা। বাট এটাকে আমরা বিভিন্ন ফরমেশন নিয়ে আসতে পারি। আমি একটু বোর্ডটা ক্লিন করে দেই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে উপরের দিকে লিখলে। সেটা দাঁড়াবে হচ্ছে জিঙ্ক, এটাকে আমরা ই নট সেলও বলতে পারি। সহজ কথা, ইএমএফকে আমরা ই নট সেলও বলতে পারি। তো অ্যানোডে জারণ হয়েছে, রাইট? তো অ্যানোডে জারণকে আমরা কিভাবে লিখবো? আমাদের যে সংকেত সেখানে অ্যানোডে আছে জিঙ্ক, তো জিঙ্কের জারণের মানটা হবে ই অফ জিঙ্ক থেকে জিঙ্ক 2+। দেখো এখানে 0 থেকে 2, তার মানে হচ্ছে এটা জারণ সংখ্যা বাড়ছে, এটা জারণ মিন করতেছে। প্লাস কপারেরটা নেব হচ্ছে কপার 2+ স্ল্যাশ কপার, অর্থাৎ ক্যাথোডে যে বিজারণ হয়েছে সেটাকে এইভাবে লিখতে হবে। এটাই হচ্ছে অরিজিনাল সূত্র। আশা করি বুঝতে পেরেছো। এই তড়িৎচালক শক্তির এই সূত্রটা ইউজ করে আমরা সব ম্যাথ সলভ করতে পারি। এটার কয়েকটা ভ্যারিয়েশন আছে যেটা না জানলেও খুব একটা সমস্যা হয় না, তাও আমি তোমাদের স্বার্থে একটু ব্যাখ্যা করে দিই। সেটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট ব্যাপার, আগে জেনে নাও যে কোনো একটা পদার্থের সাপোজ ধরো ই অফ জেডএন থেকে Zn2+, এটা হচ্ছে জিঙ্কের জারণ বিভবের মান, এটা সমান সমান মাইনাস ই অফ Zn2+ জিঙ্ক। অর্থাৎ জারণ মান আর বিজারণ মানের মধ্যে ডিফারেন্স হচ্ছে জাস্ট একটা প্লাস মাইনাসের। মানে জিঙ্কের জারণ বিভব যদি 0.67 ভোল্ট হয়, তাহলে তার বিজারণ বিভব হবে -0.67 ভোল্ট। আশা করি বুঝতে পেরেছো এই টপিকটা। তো এটার সাথে আমি এখানে বিভিন্ন কম্বিনেশন টেস্ট করব তোমাদেরকে। যদি এমন থাকে, এটা তো নর্মাল সূত্র যে অ্যানোডে জারণ হইলো, ক্যাথোডে বিজারণ হইলো, সহজ কথা। এবার যদি তোমাদেরকে বলে যে হ্যাঁ অ্যানোডে জারণের মান আমি তোমাদেরকে দিলাম, অ্যানোডে জারণের মান আমি তোমাদেরকে দিলাম, বাট ক্যাথোডেও আমি জারণের মান দিলাম, তাহলে কি হবে বলো তো? এটা উল্টাই যাবে না? তখন -Cu/Cu2+। দেখো ক্যাথোডে বিজারণ হওয়ার কথা ছিল, কিন্তু আমাকে জারণের ভ্যালু দিছে, এই কারণে চিহ্নটা চেঞ্জ হয়ে -x। আবার বলো যে আমি অ্যানোডে বিজারণ দিছি, তাহলে মাইনাসটা হবে এখানে, -Zinc2+ স্ল্যাশ জিঙ্ক মাইনাস প্লাস Cu2+ প্লাস। অর্থাৎ দেখো এখানে খেয়াল করো, জিঙ্ক যেটা, এটা হচ্ছে অ্যানোডের বিজারণের মান দেওয়া আছে, আর ক্যাথোডেরও বিজারণ মান দেওয়া আছে, তাহলে সূত্রটা হবে এখানে, কারণ এটা তো হওয়ার কথা ছিল না, এই কারণে এখানে মাইনাস আসছে। আর আরেকটা মনে করো যে দেওয়া আছে অ্যানোডে বিজারণ মান, আবার ক্যাথোডে জারণ মান, তাহলে দুইটাই উল্টা, এখানে দুইটার ক্ষেত্রে মাইনাস হয়ে সূত্রটা এরকম আসছে। সবগুলো একই সূত্র, জাস্ট তুমি এটা দিয়ে সব কাজ করতে পারো। এবার এই রিলেটেড আমি তোমাদেরকে একটা ম্যাথ দেখাবো। দেখো এই প্রবলেমটিতে 3টা ভ্যালু দেওয়া আছে, অ্যালুমিনিয়াম, জিঙ্ক আর কপারের। আর কোশ্চেন আসছে এ ও বি এর মিশ্রণে তৈরিকৃত কোষের ইএমএফ নির্ণয় করো। তাহলে এ আর বি দেখো, অ্যালুমিনিয়াম আর জিঙ্ক। এখন আমি কোনটাকে কি হিসেবে ইউজ করব বলো তো?
এ নাম্বার না, 1 নাম্বার সলভ করার ক্ষেত্রে দেখো যার জারণ মান বেশি সে সক্রিয় বেশি, সে অ্যানোড। তো এখানে জারণ মান বেশি কার? অ্যালুমিনিয়ামের। দুজনেরই জারণ মান দেওয়া আছে, তাহলে অ্যালুমিনিয়ামকে আমরা জারণ হিসেবে ইউজ করব। সেই ক্ষেত্রে আমাদের ই নট সেলের সূত্র হচ্ছে ই অফ অ্যালুমিনিয়াম 3 প্লাস ই অফ কপার 2 প্লাস স্ল্যাশ কপার, জিঙ্ক। বাট প্রবলেম হচ্ছে আমাকে জিঙ্ক এর জারণ মান দিছে, বিজারণ মান দেয় নাই। তাহলে আমরা কি করব বলো তো? এটার বিজারণ মানটা বের করে নেব। বিজারণ মানটা আমরা যদি সাইড দিয়ে বের করে নেই, যে ই অফ জিঙ্ক 2 প্লাস স্ল্যাশ জিঙ্ক ইকুয়াল টু, এটা যেটা দেওয়া আছে জাস্ট মাইনাস করে দাও, মানে চিহ্নটা চেঞ্জ করে দাও, ইকুয়াল টু মাইনাস 0.76 ভোল্ট, তাহলে হয়ে যাবে। তো আলটিমেটলি যেটা পেলাম এটা হচ্ছে 1.66 মাইনাস 0.76 ভোল্ট। কত হয় দেখো তো? 0.90 ভোল্ট। একটা মজার ব্যাপার খেয়াল করো, এখানে 0.90 ভোল্ট, এটা কি গ্রেটার দেন 0 আর লেস দেন 0? এটা কি পজিটিভ না নেগেটিভ? যেহেতু এটা পজিটিভ, সুতরাং বিক্রিয়াটি স্বতঃস্ফূর্তভাবে ঘটবে, অর্থাৎ বিক্রিয়াটি নিজে নিজেই ঘটবে। বিক্রিয়াটি স্বতঃস্ফূর্তভাবে ঘটবে। বিক্রিয়াটি স্বতঃস্ফূর্তভাবে ঘটবে, কেননা এটা পজিটিভে আসছে। এটা হচ্ছে প্রথম প্রশ্নের অ্যান্সার, ডিরেক্টলি পেয়ে গেছো 0.90। এরপরে আরেকটা টাইপের প্রশ্ন আমি করছি, দেখো কি বলছে। বলছে যে বি কে এ অথবা সি এর পাত্রে রাখা যাবে কিনা। তো ফার্স্টে আমরা চিন্তা করি বি কে যদি আমি এ এর পাত্রে রাখি তাহলে কি হবে। তো এই সকল প্রশ্নে যাকে পাত্র ধরা হবে তার জারণ করা লাগবে। আর দুইটা লাইন এখানে লিখে নিতে হবে। এক, যে বি কে, দাঁড়াও মার্কারটা চেঞ্জ করে নেই, লিখতে হবে হচ্ছে বি কে এ এর পাত্রে রাখা যাবে যদি পাত্রটি অ্যানোড হিসেবে ব্যবহৃত না হয়। এটা হচ্ছে 1 নাম্বার। আরেকটা হচ্ছে পাত্রটি অ্যানোড হিসেবে ব্যবহৃত না হয়। আরেকটা হচ্ছে যে বিক্রিয়াটি স্বতঃস্ফূর্ত না হয়। এই দুটো শর্ত যদি মানে তাহলে এই পাত্রে রাখা নিরাপদ। এবার আমরা দেখবো এই দুটো শর্ত কি তারা মানে কিনা। এটা ফার্স্টে লিখে নিতে হবে। দেন আমরা এ কে ফার্স্টে অ্যানোডই ধরবো। অ্যানোড ধরে বিক্রিয়া করে দেখবো যে রেজাল্ট, যেটা তড়িৎচালক শক্তি, সেটা কি পজিটিভ না নেগেটিভ। যদি পজিটিভ হয় তাহলে স্বতঃস্ফূর্ত, নেগেটিভ হলে তোমার স্বতঃস্ফূর্ত নয়। তো আমরা বের করি। তো এ কে যদি আমরা ধরি, তো প্রথম ক্ষেত্রে এ পাত্রে আমরা ই নট সেল যদি বের করতে চাই, সেল, সেটা আসবে হচ্ছে অ্যালুমিনিয়ামকে আমরা জারণই রাখবো, এই পাত্র, প্লাস জিঙ্কের বিজারণ, জিঙ্কের 2+ থেকে নর্মাল বিজারণ। তো এই ক্ষেত্রে ভ্যালু বসাই, এটা হচ্ছে 1.66 মাইনাস, এটার যদি বিজারণ ঘটে তাহলে 0.76। কেন? কারণ এটার মান আমরা অলরেডি বের করছি, যে জিঙ্ক 2+ স্ল্যাশ জিঙ্কের ভ্যালু হচ্ছে মাইনাস 0.76। এখানে যেটা দেখছে জারণের মান, বাট বিজারণের মান তো এটা মাইনাস করে নিতে হয়। তাহলে এটা আসে হচ্ছে 0.90 ভোল্ট। তাহলে বোঝা গেল এটা হচ্ছে যেহেতু পজিটিভ, গ্রেটার দেন 0, সুতরাং এ পাত্রে বি কে রাখা নিরাপদ নয়। কেন নিরাপদ নয়? কারণ আমরা এ পাত্রকে অ্যানোড হিসেবে ব্যবহার করে দেখছি যে বিক্রিয়াটা স্বতঃস্ফূর্তভাবে ঘটে, ফলে এ পাত্রকে রাখা নিরাপদ নয়। এটা ভাবে লিখে নিলে হয়ে যাবে। এবার দেখো পরের পার্টে হচ্ছে বি পাত্রে। তো সি পাত্রের বেলায় আমরা কি করব খেয়াল করো। সি পাত্রের বেলায় আবার অ্যালুমিনিয়াম, পাত্র যেহেতু সি কে আমরা জারণ অ্যানোডে রাখবো। অ্যানোড মানে জারণ 2+, প্লাস, আর বি কে আমরা ক্যাথোডে রাখবো প্লাস ই অফ জিঙ্ক 2+,
স্ল্যাশ জিঙ্ক, এটার ভ্যালু যদি আমরা বসাই, দেখো এটারও জারণ মান দেওয়া আছে, তাহলে 0.34 ভোল্ট লিখবো না এখানে, প্লাস ওর ভ্যালু কত দেওয়া আছে, এটা তো জারণ মান দেওয়া আছে, বিজারণ মান আমরা যদি বের করি তাহলে এটাও মাইনাস আসবে, তো মাইনাস 0.76 ভোল্ট লিখবো না এখানে, আলটিমেটলি ভোল্ট। তো কত হয় দেখো তো, এটা 1.1 আসার কথা, হ্যাঁ 1.1 ভোল্ট, বাট মাইনাস, এটা লেস দেন 0 না, তার মানে বিক্রিয়াটা স্বতঃস্ফূর্তভাবে হয় নাই। সুতরাং সি পাত্রে বি কে রাখা নিরাপদ। কেন? কারণ হচ্ছে এটা লেস দেন 0, এটা হচ্ছে স্বতঃস্ফূর্ত বিক্রিয়া হবে না, ফলে সি পাত্রের কোনো ক্ষয় হবে না, পাত্রটা নষ্ট হয়ে যাবে না, এবং বি কে সুন্দরভাবে নিরাপদে রাখা যাবে। এটা ছিল এই টাইপ ম্যাথ, এই ধরনের এই সিকিউ ধর এই সূত্র দিয়ে এই টাইপ ম্যাথই বেশি আসে পরীক্ষার খাতায়, তোমরা এই রিলেটেড ম্যাথ এইভাবেই পাবা, এর থেকে কঠিন কিছু পাবা না। এতক্ষণ আমরা যে ম্যাথগুলো করতেছিলাম সেগুলো ছিল প্রমাণ অবস্থায়, কোনো ধরো 1 মোলার দ্রবণের বেলায় আমরা হচ্ছে তড়িৎচালক শক্তি বের করতেছিলাম। বাট এবার যদি এমন হয় যে দুইটা ডিফারেন্ট পাত্রের মধ্যে ঘনমাত্রা ডিফারেন্ট আছে, তাপমাত্রা ডিফারেন্ট আছে, তখন আমরা কি করব? তখন বিজ্ঞানী নার্নোস্ট একটা সমীকরণ দেন, সেই সমীকরণটা হচ্ছে নর্মাল ই সেল ইকুয়াল টু প্রমাণ অবস্থায় ই নট সেল মাইনাস 2.303 RT by NF log উপরে হচ্ছে, যদি আমি জিঙ্কেরটা দেখাই, আমি এটা কার সাপেক্ষে দেখাচ্ছি সেটা নিচে এখনই দেখাচ্ছি, এটা এদের ঘনমাত্রা। দেখো আমি আগে বিক্রিয়াটা লিখি, বিক্রিয়াটা ছিল এরকম, হয়তো তোমাদের খেয়াল আছে কিনা, যে জিঙ্ক সলিড স্টেটে থাকে, কপার 2+ হয় অ্যাকোয়াস, দেন উল্টা হয়ে যায়, যে কপার সলিড হয়ে যায়, জিঙ্ক 2+ হয়ে অ্যাকোয়াস হয়ে যায়। তো এই ক্ষেত্রে দেখো প্রোডাক্ট জিঙ্ক 2+ উপরে আর বিক্রিয়ক নিচে আয়নের সাপেক্ষে আর এটা যে কোনো তাপমাত্রায়, আর এর মান হচ্ছে গ্যাস ধ্রুবকের মান, টি এর মান হচ্ছে ডিফারেন্ট যে তাপমাত্রা তোমাকে দেওয়া হবে সেটা কেলভিন এককে মান, এন এখানে অনেকে ইও লেখে, এনটা হচ্ছে অ্যাকচুয়ালি এই টোটাল বিক্রিয়ায় কতগুলো ইলেকট্রন আদান প্রদান হয়েছে সেটা লসাগু করা ফর্ম। যেমন মনে করো জিঙ্ক আর কপার দুজনের মধ্যে 2টা করে ইলেকট্রন আদান প্রদান হবে, তো এন এর মান এই ক্ষেত্রে 2। বাট ধরো কোনো ক্ষেত্রে যদি আমি অ্যালুমিনিয়াম আর কপার নিয়ে কাজ করি তাহলে এন এর মান কত বলো তো? তখন এন এর মান দাঁড়াবে 6, সমতা করার পরে যেটা থাকে আর কি সেটা। আর এফ হচ্ছে ফ্যারাডের ধ্রুবক 96,500 কুলম্ব। তো এটা বসাই দিলেই এই টোটাল ম্যাথ থেকে, এই সূত্র থেকে আমরা ম্যাথ করতে পারবো। এবার চলো এরকম একটা গাণিতিক প্রবলেম দেখে নেই। দেখো এই ম্যাথমেটিক্যাল প্রবলেমটাতে একটা সংকেত দেওয়া আছে, দেন দুইটার ভ্যালু দিয়ে দিছে, এটা হচ্ছে বিজারণ ভ্যালু দিয়ে দিছে দুজনেরই, বলছে কোষের বিভব কত। এটাকে আমরা নার্নোস্টের এই সমীকরণ দিয়ে সলভ করে দেখি। দেখো ডিরেক্টলি যদি লিখি ই সেল, মার্কারটা ঝামেলা করতেছে অনেক, ই সেল হচ্ছে ইকুয়াল টু ই নট সেল মাইনাস 2.303 RT by NF লগ। এই ক্ষেত্রে দেখো ডেফিনেটলি যেহেতু ওর জারণ হয় ওর বিজারণ হয়, ওর ক্ষেত্রে জিঙ্ক 2+ উপরে, কপার 2+ নিচে, সহজ হিসাব। এবার এই সূত্রে যদি আমরা ভ্যালু বসাই একটা একটা করে, তাহলে দেখো যেটা পাবো, এটার ক্ষেত্রে ই নট সেলের সূত্র ডিরেক্টলি আমরা বসাই দিই। ই নট সেলের সূত্র হচ্ছে জিঙ্ক /জিঙ্ক 2+ প্লাস কপার 2+ কপার মাইনাস 2.303 ইন্টু আর এর ভ্যালু বসাবো হচ্ছে জুল লিটার অ্যাটমসফিয়ারেরটা, জুল এককেরটা, জুল পার কেজি পার মোল, জুল পার মোল পার কেলভিন, এটা হবে 8.314 ইন্টু টেম্পারেচারের ব্যাপারটা একটু খেয়াল রাখবো সবাই। যদি টেম্পারেচার দিয়ে দেয় তাহলে তো দিয়ে দিল, যদি না দেয় তাহলে 25 ডিগ্রি ধরবো, আর 25 ডিগ্রি ধরলে আসে 298 কেলভিন, আর ডিভাইডেড বাই এন এর মান এখানে 2, কারণ হচ্ছে জিঙ্ক কপার দুজন 2টা ইলেকট্রনই করে, আর 96,500 হচ্ছে তোমার ফ্যারাডের ধ্রুবক, ইন্টু লগ। দেখো জিঙ্ক 2+ এর বেলায় আমার ঘনমাত্রা দিয়ে দিছে হচ্ছে 0.1, আর কপারের বেলায় দিছে হচ্ছে 0.05। এটা যদি আমরা বসাই ভ্যালুটা, টোটাল ভ্যালুটা যদি একসাথে বসাই করি, আর এখানে ওদের ভ্যালুটা আমি বলি, ওদের ক্ষেত্রে হচ্ছে জিঙ্ক থেকে জিঙ্ক 2+ লাগবে, রাইট? তো এটা জারণ মান দেওয়া আছে, এটা হচ্ছে বিজারণ ভ্যালু দেওয়া আছে, এটাকে উল্টাইলে 0.76 হচ্ছে অ্যাকচুয়াল ভ্যালু, দেন
কপারের কি দিছে, কপারের হচ্ছে বিজানন ভ্যালু দিছে, কপারের হচ্ছে বিজানন ভ্যালু দিছে, সেটা হবে ডিরেক্ট 0.34 ভোল্ট। আর এটা হচ্ছে উল্টাই দিছিল দেখে সোজা করে নিলাম। এবার মাইনাস এটা কত হয় আমি তোমাদেরকে একটু জানাচ্ছি। তো জাস্ট ওই পার্টটা যদি করি 2.303 ইন্টু 8.314 ইন্টু 298 ডিভাইডেড বাই 2 ইন্টু 96,500 ইন্টু লগ 0.1 divided by 0.05 0.00889 minus 0.00889 ultimately এটা যেটা দাঁড়াবে 0.76 plus 0.34 minus 0.00889 1.091 ভোল্ট হচ্ছে এই শর্ত অনুযায়ী ওই কোষের বিভবের মান। আশা করি এই রিলেটেড ম্যাথটা তোমরা বুঝতে পেরেছো এবং এটা আসলে তোমাদের খুব একটা সমস্যা হবে না। তো আজকে এই পর্যন্তই থাকবে। তোমাদের যদি এরকম আরো মাইক্রোশর্টের দরকার হয় তো আমাদের সাথে গ্রুপে যোগাযোগ করতে পারো অথবা আমাদের ইউটিউবের ভিডিওর কমেন্ট করতে পারো। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব সেই মাইক্রোশর্ট নিয়ে হাজির হওয়ার। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।